যশোরের একটি মাদ্রাসায় বিজয় দিবস উৎসবের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরনে কালো পোশাক, মুখ ঢাকা, বুকে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালিমা খচিত কাপড় বাঁধা, হাতে অস্ত্র সাদৃশ্য বস্তু নিয়ে দুই পাশে দুইজন দাঁড়িয়ে, মাঝখানে আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন আরেকজন। ভিডিওটি বাৎসরিক বিনোদনমূলক অনুষ্ঠানের একটি বিনোদনমূলক অভিনয় চিত্র বলে জানিয়েছেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মুফতি লুৎফুর রহমান ফারুকী। কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় সেটাই অভিনয়ের মাধ্যমে আরবি ভাষায় উপস্থাপন করেছে ছাত্ররা। ইসরায়েল ফিলিস্তিনের প্রেক্ষাপটে এই নাটিকাটি উপস্থাপিত হয় বলে জানান মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা। সেখানে ব্যবহৃত অস্ত্রগুলো শোলা দিয়ে তৈরি করা। জঙ্গিবাদের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা। বাৎসরিক একটা আঞ্জুমান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বাৎসরিক একটু বড় করে সব ছাত্র ওস্তাদ থাকে, সেখানে কে ভালো বক্তব্য দিতে পারে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। সম্ভবত কোনো উদ্দেশ্যমূলক না, এটা হচ্ছে একটা বিনোদনমূলক বক্তব্যটার সাথে তাল মিলিয়ে তারা এরকম একটা পরিবেশ তৈরি করছে যে না, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে এইভাবে রুখে দাঁড়াতে হবে। জঙ্গিবাদের সাথে তো এটার কোনো সম্পর্ক হতেই পারে না, কারণ এখানে যে আলোচনাটা করা হয়েছে সেটা শুনলে আরবিতে যারা অনুবাদ জানে তাদের থেকে আপনারা শুনতে পারবেন যে এটা হলো যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হবে সেইটাকেই শিক্ষা দেওয়া হয়েছে। তাবলীগের দুই পার্টির মারপিট থামাই কুল পাচ্ছে না, এদিকে আবার হামাস এবং আইসিস নিয়ে মারপিট লেগে গেছে। ওরা হচ্ছে অবশ্যই দেশে একটা বিতর্কের সৃষ্টি করছে যে পোশাক আশাক পরে যেভাবে করে সে যা উপস্থাপন করছে এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে, অনেকেই আবার এটাকে সমর্থন করতেছে। সমালোচনার জায়গাটা হচ্ছে এরা জঙ্গিদেরকে রিপ্রেজেন্ট করে, সেটা নিয়ে আবার বিরোধী পক্ষ কামড়াকামড়ি লাগাই দিছে যে এরা তো হচ্ছে হামাসকে রিপ্রেজেন্ট করে, তাহলে কি হামাস জঙ্গি? নাও আইসিসের পোশাক আশাক পরে আইসিসের বেশভূষা নিয়ে কেউ যদি হামাসকে রিপ্রেজেন্ট করে এবং এটা যদি কোনো মানুষ ভুল বোঝে, এটা সেই মানুষের দোষ না, এটা হচ্ছে উপস্থাপকের দোষ। তারা তাদেরকে সুন্দরভাবে ক্যারি করতে পারে নাই, উপস্থাপন করতে পারে নাই, মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। অবশ্যই তাদের এখানে ছোট করে প্যালেস্টাইনের ফ্ল্যাগ ছিল, সেই ফ্ল্যাগ মোটেও বোঝা যাচ্ছিল না। যখন আমরা জানতে পারলাম তারা হামাসকে রিপ্রেজেন্ট করতেছে, তখন খুঁজে ও আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে এখানে ফ্ল্যাগ আছে, আদারওয়াইজ অ্যাপারেন্টলি এটা চোখে ধরা পড়ে না। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। এই কমেন্টগুলো আমিও পাই, বিভিন্ন সময় আলোচনা করছি, কিন্তু এই গোবরদেরকে অ্যাড্রেস করি না কমেন্ট সেকশনে। যে যখন কোনো ঘটনা ব্রেক করতে থাকে, কোনো একটা ডেভেলপিং ঘটনা, তখন আমি ধরেন আজকে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আমি আজকে বিশ্লেষণ করলাম, গোবর কমেন্ট সেকশনে এসে শুরু করবে আপনারা বললেন এটা এখানে তো এটা, আরে গোবর এটা তো 3 দিন আগের ভিডিও, তুই এখন যে কমেন্ট করতেছিস সেটা 3 দিন পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বুঝিস নাই? ডেভেলপিং স্টোরির মধ্যে কেউ যদি তাদের বেশভূষা দেখে আইসিস জঙ্গি ভেবে কমেন্ট করে থাকে, যদি ভুল করে থাকে এবং পরবর্তীতে জানা যায় যে না, তারা আইসিসকে রিপ্রেজেন্ট করতেছিল না, তাহলে যে সমালোচনা করছে সেই সমালোচককে সে হামাসের কে জঙ্গি বলতেছিল এই কথা বলা যায় না। তারা যে হামাসকে রিপ্রেজেন্ট করতেছে এই তথ্য পরে বের হয়ে আসছে। তারা যদি হামাসকে রিপ্রেজেন্ট করে তাহলে ব্যাপারটা কিরকম, তারা যদি আইসিসকে রিপ্রেজেন্ট করে তাহলে ব্যাপারটা কিরকম? আচ্ছা, তারা যদি হামাসকে রিপ্রেজেন্ট করে তাহলে এটা মেবি একটা পর্যায়ে থাকে, কারণ হামাস হচ্ছে একটা রেজিস্ট্যান্স গ্রুপ, রাইট? তারা সেখানে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করতেছে না। আপনি এটাকে এই তেনা আরও অনেক জায়গাতেই পেঁচাইতে পারবেন। ও তাইলে আইসিসও একটা রেজিস্ট্যান্স গ্রুপ, ও তাইলে হচ্ছে তালেবানও একটা রেজিস্ট্যান্স গ্রুপ, ও তাইলে মুজাহিদিন, জামায়াতুল মুজাহিদিন তারাও একটা রেজিস্ট্যান্স গ্রুপ, তাইলে যত পান্ডা, তাইলে আওয়ামী লীগ একটা রেজিস্ট্যান্স গ্রুপ, ছাত্রলীগ একটা রেজিস্ট্যান্স গ্রুপ। তাদেরকে এখন অ্যানিহিলেট করা হচ্ছে না? এখন তারা যদি গোপন গুপ্ত হত্যা চালাচ্ছে, আমরা গতকাল আলোচনা করলাম, তাহলে তারও একটা রেজিস্ট্যান্স গ্রুপ, রাইট? তাহলে কে সত্যিকার রেজিস্ট্যান্স গ্রুপ? ওকে, সেক্ষেত্রে আপনি এটাকে সাবজেক্টিভ বানাই দিতে পারেন। হামাস তাদের আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য হিসাব বুঝেন, কিন্তু আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য নিরীহ মানুষ মেরে বেড়াইতেছে বিভিন্ন দেশে দেশে ঘুরে। ব্যাপারটা কিন্তু এরকম না। ঘরের উপরে সে ইসরায়েল বসে আছে এবং তারা তাদের ঘর থেকে বিতাড়িত করার চেষ্টা করতেছে হামাস। সে কিন্তু র্যান্ডমলি আরেক জায়গায় গিয়ে যে এই ঘটনার সাথে রিলেটেড না, সম্পর্কিত না, নিরীহ মানুষ তাকে মেরে ফেলতেছে। ব্যাপারটা এরকম না। সো এটা ফান্ডামেন্টালি একটা ডিফারেন্ট ব্যাপার বা চিত্র। যদিও এখন যে কারণে বললাম এটা গ্রহণযোগ্য হয় না, কারণ ইসরায়েল এখানে ইউনাইটেড নেশনসের চার্টার তারা হইতেছে তাদের বর্ডার রেকগনাইজ করে না। হাউ এভার ইসরায়েল যেগুলো করতেছে সেগুলো কি লেজিটিমেট? তারা যেভাবে এনক্রোচমেন্ট করতেছে, তারা যেভাবে প্যালেস্তাইনিয়ানদেরকে মারতেছে, সেটা কি লেজিটিমেট না? সেটা লেজিটিমেট না, রাইট? সো এখানে হামাস হইলে কিছুটা আলোচনার জায়গা আছে, কিন্তু আইসিস টাইসিস এরকম হইলে, তালেবান এগুলা জঙ্গি হইলে তো আলোচনার আরও জায়গা নাই। নাও তারা কেন নিজেদেরকে হামাসের এখানে একটা ছোট পতাকা লাগে কিন্তু আবার আইসিসের বেশভূষা নিয়ে আসতে গেল? এটার পটেনশিয়াল দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে যে হামাস তো হইতেছে লাইক একটা মিলিটারি সংস্থা, একটা সরকারি, যদিও আইসিসের এরা সাবেক মিলিটারি সদস্য ছিল। হাউএভার হামাসের মানে আইসিসের কিন্তু ইউনিফর্মই ছিল কালো,
আর হামাসের ইউনিফর্ম হচ্ছে কিন্তু মিলিটারি পোশাক ওই টাইপের। সো মেবি তাদের পক্ষে মিলিটারি পোশাক ওই টাইপের, হামাসের রিপ্রেজেন্টেটিভ অ্যাকুরেট মিলিটারি যে ইউনিফর্ম পোশাক ওইটা তাদের পক্ষে কালেক্ট করা সম্ভব হয় নাই, এবং অবশ্যই এটা কালেক্ট করা সহজ ব্যাপার না, সম্ভব না। তার চেয়ে সহজ হইতেছে একটা এক কালারের কালো রঙের থান কাপড় দিয়ে করা। সো মেবি ওই কারণে করছে হয়তো একটা অপ্রতুলতার। এইটা কাপলড বাই কম্পাউন্ডেড বাই যে ফ্যাক্ট আমার মনে হয় সেটা হচ্ছে তাদের কিন্তু এদের কিন্তু এই জঙ্গিদের প্রতি একটা রোম্যান্টিসিজম, একটা অ্যাফেকশন, একটা একটা আছে এদের তুহিদি সকল মুসলিমেরই। তো তাদের মধ্যে যদি একটা যেহেতু একটা রোমান্টিক ব্যাপার আছে ওইটার প্রতি, সো তারা এই কারণে ভেতর থেকেই তারা আইসিস হইতে চায়। সো তাদের ওইটার প্রতি একটা ফিলিং আছে, তারা ওইটা সম্ভবত উদ্দেশ্যমূলকভাবেই তারা এটা হইতে পারে গর্বিত। আরেকটা যে বিষয় সিরিয়াস আলোচনার জায়গা হচ্ছে যে তারা এই কাজটা করায় ইউনূস সরকার বিব্রত হইলো, এই সরকার বিব্রত হইলো, সারা পৃথিবীর মুখে বাংলাদেশের মুখ ডুবলো অ্যান্ড স্টাফ। এইটা নিয়ে আমি খুব একটা বেশি চিন্তিত হইতে রাজি না বা ফোকাস করতে রাজি না। আমার পয়েন্ট হচ্ছে তারা এখানে কোনো আপত্তিজনক কাজ করছে কিনা। তারা যদি আপত্তিজনক কাজ না করে থাকে তাহলে সেটারে প্যাঁচ ধরার জন্য, দোষ ধরার জন্য, ল্যাঞ্জা খুঁজে বের করার জন্য, সেটাকে নিয়ে বদমাইশি করার জন্য সারা পৃথিবীর যে যা বলুক আই ডোন্ট গিভ এ ড্যাম। বাংলাদেশে যা হচ্ছে না ইন্ডিয়ান মিডিয়া সেগুলো বলে বেড়াচ্ছে। এখন কি ইন্ডিয়া মিডিয়ার ভয়ে আমাদেরকে ওঠা বসা ভাগামতো বন্ধ করে দিব নাকি আমরা? অবশ্যই না। জাকির নায়কের ভিডিও শুনে কে কোথায় জঙ্গি হয়েছে বলে জাকির নায়ককে ধরে নিয়ে যাচ্ছে, তো পুরাই পান্ডামি। যদি সেটাই যদি হয় তাহলে শাহবাগীদের কথা শুনে ট্রাইব্যুনাল হয়েছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, সেটা শাহবাগীদের কারণ হয়েছে, শাহবাগীদেরকে ফাঁসি দাও যদি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কোনো অবিচার হয়ে থাকে। সো এরকম এক্সটেন্ড করা, জো বাইডেনের কোনো কথা শুনে বা ট্রাম্পের কোনো কথা শুনে কেউ যদি কোনো অপরাধ করে তাহলে কি ট্রাম্পকে ফাঁসি দিব ঝোবে? এটা কোনো নিয়ম না। সো এই পান্ডামি যদি কেউ করে থাকে সেটা তার দায়, এটার জন্য এদেরকে দায় দেওয়া যায় না। তারা যদি এখানে কোনো রং কাজ না করে থাকে, যেটা তারা করছে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে তারা আইসিসকে রিপ্রেজেন্ট করার ট্রাই করছে। আইসিস একটা সন্ত্রাসী সংগঠন যারা সাধারণ নিরীহ মানুষদেরকে হত্যা করে, যাদের সাথে একমত না হইলে মেরে ফেলে। একটা সংগঠনকে রিপ্রেজেন্ট করা এটা সমর্থনযোগ্য না। কিন্তু তারা যদি হামাসকে রিপ্রেজেন্ট করে সেখানে এগেন একটু আলোচনার জায়গা আছে, এবং আমরা জানতেছি তারা হামাসকে রিপ্রেজেন্ট করছে। নাও এগেন তারা এমনভাবে এটা রিপ্রেজেন্ট করছে যেখানে একটা কনফিউশনের তৈরি হয় এবং হয়েছে, এবং সেই দায় তাদেরকে নিতে হবে। কিন্তু এগেন যেটা বললাম, যদি তারা এমন হয়তো হামাসের ড্রেস পরে আসছে, একটা বড় আকারের ফিলিস্তিনের পতাকা লাগানো, এবং সরাসরি এটা লাগলো এভিডেন্ট অবভিয়াস, সবাই দেখে বুঝতেছে এরা হামাসকে রিপ্রেজেন্ট করতেছে, এরা কোনো জঙ্গিকে রিপ্রেজেন্ট করতেছে না, এবং এখানে কোনো আপত্তিজনক বিতর্কিত কাজ হচ্ছে না। তারপর যদি এটা নিয়ে ইন্ডিয়া পেঁচা, এটা নিয়ে যদি যেই পেঁচা, ওয়েস্ট পেঁচা, যেই পেঁচা, হু কেয়ার্স, কে কমেন্ট করে ভাই আপনি এটা নিয়ে কথা বললেন কেন, আপনি কি জানেন, গালাগালি, এগুলো কি মাথা কামানোর সময় আছে? না, এরকম একটা যে একটা প্রবলেমেটিক অবস্থা, একটা ঘোলাটে পরিবেশ তৈরি হবে, সেটা তাদেরকে দেওয়া যায় কিনা সেই আলোচনা যদি ফিরে আসি, যে দুইভাবে, একটা হচ্ছে অ্যাগেন তারা কেন তাদেরকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে না, কেন এরকম ভুল বোঝাবুঝি তৈরি হলো, এই দায় তাদেরকে নিতে হবে। নাম্বার 2, এই যে জঙ্গিদের প্রতি তাদের ভালোবাসা, এবং এই যে একটা সারা পৃথিবীতে বাংলাদেশকে ভুল বোঝার একটা সম্ভাবনা তৈরি হওয়া, এরকম একটা ক্ষেত্র তৈরি করা, এই ব্যাপারে আমি কাইন্ড অফ লিনিয়েন্ট তাদের প্রতি। কারণ তারা আসলে, যেমন আমরা যেরকম সারা পৃথিবীর খবর শুনি, সারা দুনিয়ার খবর জানি, তাদের পৃথিবীটা কিন্তু এরকম না। তারা মাদ্রাসায় পড়ে, একটা গ্রামের মাদ্রাসায়, তাদের পৃথিবীটা খুবই ক্ষুদ্র। তারা এইটার মানে কনসিকুয়েন্সেস কী হবে বা রিপারকুশন কী হবে অতদূর চিন্তা করা, অত এহেড চিন্তা করা তাদের ওই ইমাজিনেশনই তাদের নাই, রাইট? সো আমরা আমাদেরকে দিয়ে তাদেরকে বিচার করলে হবে না। কিন্তু তাদের যে জঙ্গি প্রীতি, এইটা হইতেছে নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এগেন মাদ্রাসার ছাত্রগুলোকে নিয়ে নেসারলি না, তাদের যে স্যাররা, তাদের যে অ্যাডাল্ট স্যাররা, তাদের যে জঙ্গি প্রীতি, এগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। একদিক থেকে একেবারে জিহাদি, আরেক দিক থেকে বেটি নিয়ে ধরা পড়ে, আরেক দিক থেকে মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে বলাৎকার করে, আরেক দিক থেকে বাঁশ নিয়ে মারামারি করে, আরেক দিক যত রকম গুন্ডামি পান্ডামি আছে এগুলো করে বেড়ায়। অন্যদিকে এদের সাথে কথা না মিললে হতেছে সরিয়া আইন কায়েম করতে এরা মানুষ মেরে বেড়াচ্ছে আর কি। সো এই অ্যাডাল্ট বদমাশগুলোকে নিয়ে আমরা কথা বলতে পারি। হ্যাভিং সেড অল দ্যাট, এখানে সবচেয়ে বড় প্রবলেমেটিক জায়গা আমার দৃষ্টিতে, যেখানে সবচাইতে বড় প্রবলেমেটিক জায়গা, যে এরা এই সরকারের আমলে এম্পাওয়ার্ড হইতেছে, মাথা চাড়া দিতে পারতেছে। এই জিনিসটা, এই কাজটা কিন্তু ধরেন শেখ হাসিনা আমলে কত সরকারে কেউ করার কথা ভাবতেও পারতো না, চিন্তাও করতে পারতো না। এখনকার সময়ে যে এই গ্রুপটা এম্পাওয়ার্ড হচ্ছে, অস্ত্র নিয়ে মহড়া দিব, মুসলিম জঙ্গি হওয়ার অভিনয় করব, ফান করব, এরকম একটা কাজ করব আমরা। এবং অ্যাগেন তারা এটা এতটুকু বোঝার সামর্থ্য তাদের থাকুক বা না থাকুক, এটার কনসিকুয়েন্সেস কী হবে বা হোয়াট এভার, কিন্তু এতটুকু তারা বুঝতেছে যে এই ধরনের কাজ আগে করা যেত না, এখন এই ধরনের কাজ করা অ্যালাউড, এখন এই ধরনের কাজ করা যায়। এবং অ্যাগেন এটা তো আলোচনা করতেছি যে মানে ডানপন্থী না শুধু এই কাইন্ড অফ সন্ত্রাসীগুলার, জঙ্গি সন্ত্রাসীগুলার একটা উত্থান হচ্ছে এই সরকার আমলে বা আওয়ামী লীগ যাওয়ার পর থেকে, এবং এটা কিন্তু বাংলাদেশকে বিপদে ফেলবে। ইয়েস, এটা হয়তো কোনো কনসিকুয়েন্সিয়াল কিছু না, কিন্তু এই সন্ত্রাসীগুলো কিন্তু উঠে আসতেছে, এরা কিন্তু এম্পাওয়ার্ড ফিল করতেছে, এরা কিন্তু আস্তে আস্তে দেশের দখল নিবে। যেটা আমি এই সরকার পতনের পরপর ফেসবুকে বেশ কয়েকবার লিখছি এবং একটা আলোচনাতেও বলছি, যে শেখ হাসিনার আমলে, আওয়ামী ফ্যাসিস্টদের আমলে, সেই স্বৈরাচারীদের আমলে, সেই আয়না ঘরের আমলে শুধুমাত্র সমাজের একটা গ্রুপ অফ পিপল অনিরাপদ থাকতো, যারা রাজনীতি নিয়ে কথা বলতো। যারা, আপনি যদি রাজনীতি নিয়ে কোনো মুখ না খুলতেন, একেবারে কোনো মাথা ঘামান না রাজনীতি নিয়ে, আপনি কিন্তু এই দেশে ভালো তেলবাজি করে বরং ভালো থাকতে পারতেন। আপনাকে কেউ আয়না ঘরে ধরে নিয়ে যাওয়ার রিস্ক খুবই কম ছিল। স্টিল যে কেউ
র্যান্ডমলি বিপদে পড়তে পারে, কিন্তু অলমোস্ট আপনি শুধুমাত্র রাজনীতি নিয়ে মাথা না ঘামাইলে এই দেশে কিন্তু আপনি সুন্দর মতো হেসে খেলে থাকতে পারতেন। কিন্তু এই জঙ্গিদের আমলের বিপদ হচ্ছে এরা যেহেতু মানুষের লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে নাক গলায়, আপনি কীভাবে উঠতে পারবেন না, কীভাবে হাঁটতে পারবেন না, কার সাথে কথা বলতে পারবেন না, কীভাবে খাইতে পারবেন না, বাসায় কী করবেন, অফিসে কী করবেন, সব ঢুকে এরা হইতেছে খবরদারি করতে আসবে। সুতরাং এদের আমলে মানুষের জীবন যে কী পরিমাণ অনিরাপদ এবং দুর্বিষহ হবে, তখন শেখ হাসিনার ফ্যাসিজমকে মনে হবে একটা স্বর্গ বেহেস্ত মনে হবে, রাইট? এবং এরা কিন্তু বাংলাদেশ তৈরি করে ছাড়বে। হ্যাঁ, এদের ব্যাপারে এখনই সতর্ক হয়ে যান সময় থাকতে। আর লাস্ট যে আলোচনাটা, সেটা কাইন্ড অফ একটা পজিটিভ নোটে আলোচনাটা শেষ করবো। সেটা হচ্ছে এই যে ভিডিওটার এই যে প্রেজেন্টেশনটা, এটার প্রোডাকশন কোয়ালিটি, এটার প্রোডাকশন কোয়ালিটি আমি এটার প্রশংসা না করে থাকতেই পারতেছি না। এটার আলাদাভাবে কথা বলবো লাস্টের জন্য, এটা আমি ধরে বসেছি এতক্ষণ ধরে, যে লাস্টে শুধু এটার প্রোডাকশনটা নিয়ে কথা বলবো প্রশংসা করে। চোখের দেখাই যে তারা এত সুন্দর করে প্রেজেন্টেশনটা করতে পারছে, একদম রক্ত গরম হয়ে যাওয়ার মতো। যেই ছেলেটা বক্তব্য দিয়েছে, আর হচ্ছে ভয়েসটার টোনটা, তার গলায় একটা বেস আছে, এবং টোনটা হইতেছে একটু ভারী টোন। আপনি চিন্তা করেন এই বক্তব্যটা যদি একটা হাফ লেডি স্মার্ট ভয়েস দিত, সেটা কেমন একটা ফানি ব্যাপার হয়ে যেত। সো সে ডেলিভারি করতে পারছে, সেই জিনিসটাকে যেভাবে ডেলিভারি করা উচিত জোশিলা ওয়েতে সেটা করতে পারছে। ওর কণ্ঠে ওই টোনটা আছে, ওর টোনটা সুন্দর, ওর কণ্ঠে বেস আছে, এবং যেভাবে করে তারা দাঁড়াইছে দেখে কিন্তু একদম রিয়েল মনে হচ্ছিল। হাতের বন্ধুগুলা থেকে শুরু করে পোশাক আশাক যেভাবে, একদম পুরো জিনিসটা রিয়েল, মানে কোনো ধরনের খেলনা কার্টুন এরকম লাগে নাই, ফুল জিনিসটা একদম 100% রিয়েলিস্টিক লাগছে। সেটার সাথে অ্যাড হয়েছে যে একটা একো ভাব আসতেছিল, তাদের মাইকগুলা কোথায় কেমনে লাগাইছে জানি না, একটা রিভার্ভ ইফেক্ট আসতেছিল, একটা একো এফেক্ট আসতেছিল, যে কারণে জিনিসটা আরও জোশিলা লাগতেছিল। শুধুমাত্র তাদের যে প্রেজেন্টেশন, সেটার প্রোডাকশন ভ্যালু হিসেবে এটা একেবারে একটা হলিউডের মুভিতে যদি আইসিসকে দেখানো হয় সেটা যেরকম হবে, ওই রকমই হয়েছে একেবারে। আইসিসের প্রপার অ্যাকুরেট বা হামাসের প্রপার অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন এবং মাখন প্রোডাকশন। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا اقتربتم الجهاد فصلت عليكم الذلة، أو كما قال عليه الصلاة والسلام. الجامعة أقيمت بجنوب بنغلاديش. ومنظم هذه الحفلة مكتبة الجامعة الإسلامية الجسرية، ونور القاضون مقعدهم أولو العدل، ومشايخنا الحاضرة لبست نور القنصوة فيها، والطلاب المشاهدة أشملت هذه الحفلة في الفوز تهنئة مني. أيها المسلمون، الموضوع المستفاد من مكتبة الجامعة وهو أهمية الجهاد وفضائله. تسقط ببال أهمية الباطل بتهديد المسلمين والأعداء التي كادت بالدين الحق وهم يهلكون، ولا يبالي ولد المسلم بعين الظالم الحمرى. إذا تحمل المسلمون في مكة بظلم الكفار فبزغ بذلك العزم بمقابلة الظالم حتى لا ينزل الله تبارك وتعالى على نبيه آية الجهاد. وإذا هاجرون في المدينة المنورة فأوحى الله تبارك وتعالى على نبيه ذكر الجهاد، ولكن الحال لقلوب أصحاب النبي إلى غيره، وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى. أن الكفار إذا رجعت من ساعة القتال فأخذت آثارهم الأصلية، وفي هذا العصر ألقى الله تبارك وتعالى في قلوبكم الرعب، سنلقي في قلوبكم الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا، ومأواهم النار وبئس مثوى الظالمين. إقامة الدين على العالمين خاصة في الأرض الوطنية رجاء المؤمنين، وأحكام الله الخالصة القسطية لتقومن بالقتال على الطاغوت المتوعد الشيطان، وتعتمد إقامة السلامة على البلد السعادة القسطية بنظام من القرآن. وانزلوا ولا تخافوا ولا تحزنوا، فإن قول الله تبارك وتعالى: وجاهدوا في سبيل الله حق جهاده. الرواية من رئيس المفسرين عبد الله بن عباس رضي الله عنه عن تفسيره: البلوغ إلى غاية الجهد من حيث مقابلة الكفار
والفتح من الله تعالى فقط في يوم بدر، واستمد في يوم اليرموك مجاهد الإسلام إلى خليفة المسلمين سيدنا عمر بن الخطاب رضي الله عنه من ساعة قتالهم لأقل من عدة المسلمين وتوجيه الجنود الإضافية إليهم، أرسل الخطاب بما كانوا يستمدونه وقوله فيه: قد جاءني كتابكم تستمدونني وإني أدلكم على من هو أعز نصرا وأحسن جندا. الله عز وجل فاستنصروا فإن محمدا صلى الله عليه وسلم قد نصر في يوم بدر، فإذا جاءكم كتابي هذا فقاتلوهم ولا ترجعوني، ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. أراد النبي أن يعلم من أصحابه استشارة عن إقامة بدخول المدينة وخارجها عند أحد، فقالوا أن يجاهدوا خارجها على أمل الشهادة، وقال رسول الله صلى الله عليه وسلم بعد ابتداء الياس العربي أو كما قال عليه الصلاة والسلام: إن المسلم الشاجر والمؤمن باسم والأصلعة النواة النهارها وبها تخرجوا مقاعد قتال عدو الله، وبها تخرج المؤامرة المشعوذة من الشيطان، وطاقة الأئمة مقاومة المسلم الإيمانية أفزع من الطاقة العسكرية لعدو الإسلام. رؤية عين المؤمنين وعريق شقاق قنبلة أعداء الإسلام سواء، والإشارة بيد المؤمن كالهجوم السيار على مقاعد الأعداء، فكانت نهجة المسلمين أن يغلقوا أسماءهم بالكفار والظالمين ومتوع الطاغوت إن شاء الله تعالى. انتشروا مجاهدون، انتشر الظلم على مسلم العالم وانتشر الإلحاد، ولا دول للملحدين الاشتغال جنب النفاق على المؤمنين ويغلقون الإيمان بعقائدهم المجنونة ويخطفون التربة من تحت قدومهم بالطائفة الجمعية التعاونية المهرية إن شاء الله